নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আমি শিবম। গোটা বিশ্বকে কার্যত স্তব্ধ করে দিয়ে ইউক্রেনের উপর আইসিবিএম মিসাইল কিন্তু ফেললো রাশিয়া। অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের এই প্রয়োগ এই প্রথম একবিংশ শতাব্দীতে কোনো দেশ কিন্তু করে ফেললো। আর এরপরেই কিন্তু একাধিক জল্পনা বিশ্ব মানচিত্রে উঠে এলো। তাহলে কি রাশিয়া সরাসরি পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে? এবং এই আইসিবিএম মিসাইল প্রয়োগের পর ইউক্রেন এবং আমেরিকা পাল্টা রাশিয়ার উপর কি পত্রাঘাত নামিয়ে আনে তা কিন্তু গোটা বিশ্বের কাছে এখন চর্চার বিষয়। দেখুন, ভারতের কাছেও এই ধরনের আইসিবিএম মিসাইল কিন্তু আছে। এই ধরনের মিসাইলগুলো বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ বানিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে টেস্ট করে এবং টেস্ট করার মাধ্যমে গোটা বিশ্বকে বার্তা দিয়ে বোঝায় তারাও কিন্তু সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এই প্রথম কোনো দেশ এই ধরনের আইসিবিএম মিসাইল কিন্তু টেস্ট শুধু নয়, প্রয়োগ করে ফেললো ইউক্রেনের উপর। ভারতের কাছেও অগ্নি 5 যে মিসাইলটি আছে সেটিও কিন্তু এই আইসিবিএম মিসাইল। আইসিবিএম মিসাইল মানে হাইপারসনিক মিসাইল নয়, কিন্তু এই আইসিবিএম মিসাইলের রেঞ্জ সাধারণত 5000 থেকে 5500 কিলোমিটারের মধ্যে হয়। ফলে নিঃসন্দেহে বৃহৎ আকারের এই ধরনের মিসাইল ইউক্রেনে কম সময়ের মধ্যে ক্রমাগত আকারে যেভাবে রাশিয়া ফেললো তা কিন্তু ওয়েস্টার্ন যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে চর্চা করেন, ওয়েস্টার্ন পলিটিক্স নিয়ে ভাবেন, তাদের কিন্তু ঘুম কেড়ে নিতে বাধ্য। পাশাপাশি এই সংক্রান্ত একটি প্রেস ব্রিফিংয়ে যখন রাশিয়ার স্পোক্স পারসন সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন অদ্ভুত এক ঘটনা ঘটে। কি ঘটে? তারা রাশিয়া এবং ইউক্রেন নিয়ে যখন এই যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে গোটা বিশ্বকে জানাচ্ছিলেন তখন এই স্পোক্স পারসনের মোবাইলে একটি ফোন আসে। সেই মোবাইলের অপর প্রান্ত থেকে আরো একজনকে বলতে শোনা যায়, আমরা কিন্তু ইউক্রেনের উপর এই আইসিবিএম মিসাইল প্রয়োগ করেছি। পরবর্তীকালে যদি তোমাকে কোনো জার্নালিস্ট এই বিষয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু তুমি সম্পূর্ণভাবে বলবে নো কমেন্টস। Так, с нами ли портал News.ru? Да. Алло. Да, у меня брифинг. Я боюсь марша удара баллистическими ракетами, о чем Запад не стали говорить, не комментирую вообще. Да, хорошо, спасибо. এবং এই পুরো বিষয়টা লাইভ প্রেস কনফারেন্সে হয় এবং গোটা বিশ্বের সামনে রাশিয়ার যে আসল অবস্থান এবং ভাবমূর্তি ফের একবার প্রকাশ্যে চলে আসে। বিষয়টা হাস্যকর হলেও এই বিষয়টার মধ্যে রাশিয়ার যে অ্যাটিটিউড, অর্থাৎ হার না মানা একটা মনোভাব এবং গোটা বিশ্বকে কার্যত জবাবদিহিতার ভঙ্গিতে যেভাবে রাশিয়া এই ইউক্রেন যুদ্ধটাকে ট্রিট করছে তাতে নিঃসন্দেহে আমেরিকার ঘুম উড়ে যেতে বাধ্য। যদিও আমেরিকা সরকারের বর্তমানে দায়িত্বে অফিসিয়াল দায়িত্ব কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি কোন দিকে ধাবিত হয় তার উপরে কিন্তু বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি এবং বিশ্ব কূটনীতির অনেক কিছু ডিপেন্ড করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। পাশাপাশি আপনারা যদি ভিডিও দেখেন, অর্থাৎ মিসাইল প্রয়োগের ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন কম সময়ের মধ্যে অনেক বেশি মিসাইল কিন্তু তারা একই জায়গায় ক্রমাগতভাবে ফেলে গেছে এবং তারা এই মিসাইল প্রয়োগ করেছে MIRV টেকনোলজির সাহায্যে। এই MIRV টেকনোলজিটা হলো এই মিসাইলের মধ্যে যদি ইনস্টল আপনি করেন তাহলে কম সময়ের মধ্যে আপনি 5 থেকে 6টি ওয়্যার হেড ব্যবহার করতে পারবেন, যেটি প্রয়োগ করে অনেক বেশি কার্যকারিতা একটা মিসাইলের বাড়াতে পারবেন এবং মিসাইলটি একটি জায়গায় পড়বে না, বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন এরিয়াতে বড় রেডিয়াসে কিন্তু এই সকল মিসাইল কিন্তু ছড়িয়ে পড়তে পারে। ফলে রাশিয়া কিন্তু সরাসরিভাবে এই রকম MIRV টেকনোলজি মিসাইল কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল ইনস্টল করেছে। পাশাপাশি আরও যদি একটা তথ্য দেখেন তাহলে আপনারাও হয়তো অনেক কিছু বুঝতে পারবেন, কারণ রাশিয়ার যেখান থেকে এই মিসাইলটা ইউক্রেনের উপর ছোড়া হয়েছে, অর্থাৎ রাশিয়ার আস্ট্রাখান নামক জায়গা এবং ইউক্রেনের মধ্যে দূরত্ব কিন্তু 1400 কিলোমিটার। এই 1400 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করার জন্য এই আইসিবিএম মিসাইলের প্রয়োজন হয় না। আইসিবিএম মিসাইলের রেঞ্জ কিন্তু 5000 থেকে 5500 কিলোমিটারের বেশি, কিন্তু রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর এই ধরনের আইসিবিএম মিসাইল টেস্ট করে বা কার্যত প্রয়োগ করে গোটা বিশ্বকে বার্তা দিতে চেয়েছে। আরও যদি স্পেসিফিক্যালি বলেন তাহলে ওয়েস্টার্ন যারা দেশ আছে, কান্ট্রি আছে, আমেরিকা ও ইউক্রেন মতো প্রভাবশালী দেশ যারা আছে, তাদেরকে কিন্তু বার্তা দিতে চেয়েছে যে আমাদের সাথে লেগো না, আমাদের সাথে লাগলে আমরা এরকম আইসিবিএম মিসাইল কিন্তু
অনায়াসেই একটা দেশের উপরে প্রয়োগ করতে পারি। অর্থাৎ মাত্র 1400 কিলোমিটার একটা ডিস্টেন্সের জন্য যে মিসাইল ব্যবহার করার রাশিয়ার কথা ছিল, সেই মিসাইল কিন্তু তারা ব্যবহার করেনি। তারা এর থেকে প্রায় 3 গুণ শক্তিশালী মিসাইল কিন্তু ব্যবহার করেছে ইউক্রেনের উপর। এবং গোটা ঘটনায় ওয়েস্টার্ন যারা কান্ট্রি আছে, যারা পাশ্চাত্য রাজনীতিবিদ আছে, তারা কিন্তু স্তম্ভিত। পাশাপাশি ওয়েস্টার্ন যে কান্ট্রি আছে তাদেরকে শুধু বার্তা দেওয়া নয়, ইউক্রেন এবং আমেরিকা কিন্তু একত্রে S-400 এই ডিফেন্স সিস্টেমকে তারা ব্যবহার করতেন। অর্থাৎ এই ধরনের শক্তিশালী ডিফেন্স সিস্টেম ভেদ করা বিশ্বের অন্যতম বিভিন্ন প্রভাবশালী দেশের পক্ষেও কঠিন ছিল বলে মনে করতেন বিশেষজ্ঞরা। কিন্তু এই প্রথমবার রাশিয়া কিন্তু কার্যত গোটা বিশ্বের সামনে দেখিয়ে দিল S-400 এই ডিফেন্স সিস্টেমকেও কিন্তু ভাঙা যায়। ফলে এটা কিন্তু আমেরিকানদের যে অহংকার, যে আত্মঅভিমান, যে গর্ব, তাকেও কিন্তু গোটা বিশ্বের কাছে ভেঙে চুরমার করে দিল। অর্থাৎ একদিকে তারা ব্যালিস্টিক মিসাইলকে বেছে নিয়ে আমেরিকা সহ বিশ্বের একাধিক প্রভাবশালী পশ্চিমা দেশগুলোকে বার্তা দিলেন, অন্যদিকে তারা আমেরিকা এবং ইউক্রেনের ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেমকে ভেঙে কার্যত বুঝিয়ে দিলেন রাশিয়া কিন্তু অনেক দূর এগিয়ে গেছে সামরিক শক্তিতে। অর্থাৎ এই প্রথমবার সামরিক শক্তির প্রয়োগ তারা যেভাবে করলেন, তাতে কিন্তু গোটা বিশ্বের পারমাণবিক যুদ্ধের একটা সম্ভাবনা উঠে আসছে বিশেষজ্ঞদের মতে। যদি এই মিসাইলের মধ্যে কোনো নিউক্লিয়ার উপাদান থাকতো, যদি নিউক্লিয়ার কোনো এনার্জি থাকতো, তাহলে কিন্তু এই পুরো বিষয়টায় এবং এই বিষয়টার গল্প সম্পূর্ণভাবে বদলে যেতে পারত। রাশিয়া কিন্তু আমেরিকানদের কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা কিন্তু গল্পটা বদলাতে চায়। যুদ্ধ বন্ধ করো, এই আগ্রাসন নীতি তোমরা থামাও, না হলে বাইডেন যেভাবে আমেরিকার ক্ষতি করে গেছে, সেই ক্ষতি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পোষাতে হবে বলে পুতিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন আন্তর্জাতিক মহলে। পাশাপাশি দেখুন, এখানে অনেক রকম তথ্য উঠে আসবে। এই যদি পারমাণবিক যুদ্ধ বা এই ভয়াবহতা যদি এই জায়গায় যায়, ভারত ঠিক কোথায় থাকবে, বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় থাকবে, এমনকি ভারত বাংলাদেশের মতো চীন কাকে সমর্থন করবে, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। আর এই পশ্চিমা শক্তিগুলোকে মেসেজ সেন্ড করার মাধ্যমে, মেসেজ পাঠানোর মাধ্যমে ব্রিক্সের সম্মেলনের কথা আমার মনে পড়ে। কারণ এই ব্রিক্সে প্রথমবারের জন্য রাশিয়া, চীন এবং ভারত কিন্তু জোট বেঁধেছে। এবং শুধু তাই নয়, পুতিন কিন্তু নিজে উদ্যোগ নিয়ে চীন এবং ভারতের মধ্যে যে সম্পর্কের অবনতি, এই অবনতি জায়গাটাকে মেরামত করার চেষ্টা করেছেন। এমনকি আপনারা জানেন 2020 সালের মতো লাদাখ প্রান্তরে ভারত এবং চীন আগের মতো সহাবস্থান করবে বলে দুই দেশই কিন্তু সম্মত হয়েছে। অর্থাৎ ব্রিক্সের লক্ষ্যটাই ছিল এই যারা ওয়েস্টার্ন কান্ট্রি আছে, যারা বারংবার করে এশিয়াকে ডমিনেট করার চেষ্টা করে, সেই চীন, ভারত, বাংলাদেশের মতো দেশকে দুর্বল ভাবে, তাদেরকে কিন্তু বার্তা দেওয়ার জন্য এই পাল্টা শক্তি যা কিনা রাশিয়া, চীন এবং ভারতের মতো প্রভাবশালীরা মিলে গড়ার চেষ্টা করছেন, তাতে কিন্তু নিঃসন্দেহে আমেরিকার ভবিষ্যৎ সম্পর্কে এক বড় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আমার ব্যক্তিগত অবজারভেশন। পাশাপাশি ইউক্রেন এই মিসাইলের পাল্টা কি দেয় তা তো দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করবে। তবে সব থেকে ইন্টারেস্টিংলি বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত একাধিক স্পিচে তিনি কিন্তু সরাসরি যুদ্ধ বন্ধের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আমেরিকা মানুষদের করের টাকায় কোনো দেশে যুদ্ধ হতে পারে না। অর্থাৎ জো বাইডেন যেভাবে দিনের পর দিন এই যুদ্ধগুলোকে বাড়িয়ে নিয়ে গেছেন, যেভাবে এই যুদ্ধগুলোকে ফান্ডিং করে যেভাবে গোটা বিশ্বকে অশান্ত করেছেন, তার কিন্তু সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি আমেরিকানরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে কার্যত বুঝিয়ে দিয়েছেন এই রাশিয়া ইউক্রেন কিংবা ইউক্রেন ইসরায়েল কিংবা এই ধরনের যুদ্ধগুলো আমেরিকানরা ভালোভাবে নিচ্ছে না। ঠিক সেখানে দাঁড়িয়ে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে তার নীতি কোন দিকে তিনি এগিয়ে নিয়ে যান, তার উপরে কিন্তু গোটা বিশ্বের আগামী 6 মাস এবং ভবিষ্যৎ ডিপেন্ড করবে বলে আমার মনে হয়। তবে ভারত এখন এসব থেকে অনেকটাই দূরে, কিন্তু ভারত যে জোটে আছে, সেই জোট অর্থাৎ চীন, রাশিয়া এবং ভারতের শক্তিশালী ব্রিক্সের জোট, সেই জোট কিন্তু কিভাবে মেনটেন করা যায় ভারতও নিঃসন্দেহে ভাববে। কিন্তু মনে রাখতে হবে, আগের বছরই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আবার ইউক্রেনে গিয়ে দেখা করেছেন। যদিও পুরোটাই ডিপ্লোম্যাটিক স্তরে মেনটেন করার চেষ্টা করছেন জয়শঙ্কর এবং অজিত দোভাল জুটি, কিন্তু এই সময় যদি যুদ্ধর পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতবর্ষ কিন্তু সব থেকে ভালো হবে যদি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা মেনটেন করে। অর্থাৎ একটা ডিপ্লোম্যাটিক সহাবস্থানের মাধ্যমেই এই পারমাণবিক যুদ্ধ কিন্তু এড়াতে পারে ভারতবর্ষ। যদিও এখনো এই সম্ভাবনা থেকে আমরা অনেকটা দূরে।
আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমরা এই পুরো গতিবিধি কোন দিকে যাচ্ছে হয়তো আমরা বুঝতে পারবো। তবে নিঃসন্দেহে ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ ইতিহাসে, রাশিয়ার ইতিহাস শুধু নয়, গোটা বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নিঃসন্দেহে ইউক্রেনের ইতিহাসের অন্যতম একটা কালো দিন। যুদ্ধ বন্ধ হোক, শুধু আমেরিকা চাইছে সেটা নয়, গোটা বিশ্ব হয়তো চাইছে, কারণ বিশ্বের অর্থনীতি কিন্তু এই যুদ্ধের উপর ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কমেন্টে জানাবেন আপনাদের মতবাদ। আপনারা কি চাইছেন, এই যুদ্ধ চলা উচিত নাকি বন্ধ হওয়া উচিত? জানাবেন নিঃসন্দেহে।